আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। সংস্কারের নামে সরকারের ভিন্ন মতলব রয়েছে বলে মনে করে বিএনপি। মুখে ঐক্যের কথা বললেও সরকার নিজেদের স্বার্থের কথাই ভাবছে বলেও মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া দেশে গণতন্ত্র আলোর মুখ দেখবে না। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। নাজমুল হুদাকে সাথে নিয়ে রুদ্র রফিকের রিপোর্ট। র্যালিসহ নানা আয়োজনে ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে ঢাকার রিপোর্টার্স ইউনিটি। পতাকা উত্তোলন ও পায়রা বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। এর আগে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অগণতান্ত্রিক সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে গণমাধ্যমের ওপর চাপ বাড়ে। বিভিন্ন চাপের মধ্যে মিডিয়াকে তারা চাপে রাখতে চায়। আর কোনো বক্তব্য, কোনো রিফর্ম এটা দিতে পারবে না যেটা আপনাকে গণতান্ত্রিক শাসন দিতে পারবে। কোনো রিফর্ম দিতে পারবে না। বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে চাই, এবং এটা যত বিঘ্নিত হবে, যত দেরি হবে, তত বেশি আমাদের সংকট বাড়তে থাকবে। ডিআরইউতে শীর্ষনিউজ.কমের এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির এ নেতা অভিযোগ করেন, সংস্কার এবং ঐক্য প্রতিষ্ঠার আড়ালে সরকারের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। আপনি গণতন্ত্রের পথে হাঁটতে চাইবেন না, আপনি জনগণের নির্বাচিত সরকার চাইবেন না, আপনি জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চাইবেন না, তারপরে বলে ঐক্যের কথা। আপনার সুবিধার জন্য ঐক্যের কথা বলে তো সেটা ঐক্য হয় না। সংস্কারকে নির্বাচনের সাথে সাংঘর্ষিক কেন করা হচ্ছে? তার মানে অন্য কোনো উদ্দেশ্য আছে? এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত মাস স্মরণে সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, জনগণ ফ্যাসিবাদকে তাড়াতে সক্ষম হলেও এখনো গণতন্ত্র নাগালের বাইরে। গণতন্ত্র এখনো আলোর মুখ দেখে। আমাদের 17 বছরে যত আত্মাহুতি, যত গুণ, যত নির্যাতন, যত মামলা, সবকিছুই শুধুমাত্র একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা আজকে অব্যাহত আছি। এছাড়া নয়াপল্টনের সংবাদ সম্মেলনে বিএনপির সহযোগী সংগঠনের নেতারা বলেন, তরুণদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করাই এখন তাদের প্রধান কাজ। সে লক্ষ্যে বুধবার রাজধানীতে সমাবেশ করবে তারা। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। রাজধানীর মধ্যবাড্ডায় স্থানীয় বিএনপি নেতা কামরুল হাসান সাধনকে গুলি করে হত্যার ঘটনায় দুইজনকে শনাক্ত করা হয়েছে। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, গতকাল রাতে গুদারাঘাট ৪ নম্বর রোডে কামরুলকে এলোপাথারি গুলি করে পালিয়ে যাওয়া দুই ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। এদিকে রাজনৈতিক প্রতিহিংসায় এমন হত্যাকাণ্ড হতে পারে বলে আশঙ্কা করছেন নিহত কামরুলের স্ত্রী। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। এমন দৃশ্য সচরাচর ঢাকায় সিনেমাতে দেখা যায়। রোববার রাত 10টার দিকে মধ্যবাড্ডার গুদারাঘাট এলাকায় গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান সাধনকে ফিল্মি স্টাইলে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 4 জন বসা ছিল, 2টা ছেলে আসছে, শুট করছে, এদিক দিয়ে চলে গেছে সোজা দৌড়ে। সবার ভিতরে একটা ভয় আতঙ্ক করতেছিল, কারণ প্রকাশে এরকম ভাবে আইছে, লেগে ডরে কাজ করছে, আমি ভিতরে ব্যবসা করছি। কামরুলের স্বজনরা বলছে, 5ই আগস্টের পর কামরুলকে ফোনে বিভিন্ন সময় হত্যার হুমকি দেওয়া হতো। এটা আমার মনে হয় রাজনৈতিকভাবে হইতে পারে। উনি একটা অমায়িক মানুষ ছিলেন, কোনো সবার সাথে ভালো ব্যবহার করছেন সবসময়। আমি তো কারোর সাথে কোনো কিছুই করি না, সবাই আমার পেছনে এরকম লাগিয়া থাকে, জানো না আমি কই কে লাগিয়া থাকে, কারে জানো না, খালি ইয়া করে, তা বাদাবাদি করে, তার মানে এরকম কথা আর কি, কিন্তু বলতো না যে কোনো এমনি কোনো কিছু বলতো না। এদিকে আসামিদের শনাক্তে সিসিটিভির ফুটেজ পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার। সিসিটিভি ফুটেজ এবং পার্শ্ববর্তী যে এলাকাগুলো, সেগুলো সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছি এবং এটার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য আমরা পরিশ্রম করছি এবং আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা অপরাধীদেরকে গ্রেফতার করতে সক্ষম হব। সোমবার সকালে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইয়ের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে ছায়া তদন্ত শুরু করেছে। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা।
আজকের মধ্যে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিল না করলে কাল থেকে সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ এবং সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। সকালে সচিবালয় তৃতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচিতে ঘোষণা দেন নেতারা। অধ্যাদেশকে অবৈধ কালো আইন আখ্যা দিয়ে আজকের মধ্যে এটি বাতিলের দাবি জানান তারা। তা না হলে সচিবালয় অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। সমস্যা হচ্ছে আত্মপক্ষের কোনো সমর্থনের সুযোগ রাখা হয়নি, আপনি একতরফাভাবে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা বেশি, এটা হচ্ছে মূল সমস্যা। আপনারা প্রত্যেকেই এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, অনেকেই সাপোর্ট করার চেষ্টা করবে, আপনারা কারো কথায় কোনো কান দিবেন না, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এই আইন বাতিলের সাথে সাথেই আমাদের চলমান কর্মসূচি সমাপ্ত হবে। 27 মে বাংলাদেশ সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করে আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত 27 মে মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। সেই সঙ্গে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ ক্রমে অনুরোধ করা হয়। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সংস্কার প্রক্রিয়ায় সচিবালয় থেকে কোনো বাধা আসলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে। অন্যদিকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, দ্রুত নয়, সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কারের সব প্রক্রিয়া শেষ করা প্রয়োজন। দুটি গণসংযোগ পথসভায় এসব কথা বলেন এই দুজন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। কেমন হবে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি, কি হবে তার ভবিষ্যৎ, এ সম্পর্কে মাঠ পর্যায়ে জনগণের মতামত জানতে দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিচার, সংস্কার ও নির্বাচনের বিষয়ে জনগণের আকাঙ্ক্ষা ও তাদের মতামত জানতে এই পথসভা বলছেন নেতাকর্মীরা। সোমবার সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারী, ফটিকছড়ি, মিরসরাই ও সীতাকুণ্ডে জনগণের সাথে মতবিনিময় করেন দলটির নেতাকর্মীরা। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের যদি অসহায় দুর্ভোগের রেজিমেন্ট হিসেবে পরিচিত হয়, সেটা হচ্ছে সচিবালয়। এখন আপনারা হচ্ছেন হুমকি দেন যে আপনারা হচ্ছেন অফিস চলতে দিবেন না, আপনারা হচ্ছেন অফিস বন্ধ করে রাখবেন। 5 আগস্ট কিন্তু আপনাদের এই হিম্মতটা ছিল না। আপনারা যদি এই 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আপনারা জনগণের মুখোমুখি দাঁড়িয়ে আপনারা যদি এই সরকারকে আপনারা হুমকি দেন, ধামকি দেন যে এই সরকার সংস্কার কার্যক্রম যদি করে থাকে, তাহলে সেটিকে আপনারা বাধা দিবেন। আপনারা মনে রাখবেন, এই জনগণ আপনাদের বিকল্প খুঁজে নেবে। উত্তরের জেলা নীলফামারীর ডোমারে গণসংযোগ করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় তিনি বলেন, দ্রুত নয়, স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করে উপযুক্ত সময়ে নির্বাচন হওয়া উচিত। যেই খুনি শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য হাজারের উপর মায়ের বুক খালি করেছে, ভাই বোনদেরকে হত্যা করেছে, ওই খুনির বিচার এই বাংলাদেশে হওয়া উচিত কিনা? ওই খুনির বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে যেন এটা চিন্তা না করে যে অন্য কারো হাতে দায়িত্ব দিয়ে চলে যাবে। আমরা এই বাংলাদেশে ওই খুনির বিচার দেখতে চাই। মঙ্গলবার চট্টগ্রাম মহানগরী এবং দিনাজপুরের পথসভা ও জনসংযোগ কর্মসূচি করবেন দলটির নেতাকর্মীরা। আব্দুল হামিদ, আরটিভি। সেনাবাহিনী ও সরকার মুখোমুখি অবস্থানে নয়, বরং সৌহার্দ্যপূর্ণ অবস্থানে থেকে দেশে শান্তি প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করছে, এমন বার্তা দিল সেনাবাহিনী। সেনা সদরের প্রেস ব্রিফিংয়ে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা বলেন, করিডোর বা জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে বাংলাদেশ সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। আতিকা রহমানের রিপোর্ট। বিভিন্ন ধরনের অপরাধের সাথে সেনা সদরে সংবাদ সম্মেলন করেছে সেনাবাহিনী। এ সময় ব্রিগেডিয়ার জেনারেল নাজিমুদ্দৌলা বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো টানাপোড়েন নেই, তবে দেশের স্বার্থে সেনাবাহিনী আপোষহীন, সীমান্তের নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না। এটা আমাদের দেশ, এই দেশের স্বার্থ, এই দেশের সার্বভৌমত্ব, এই দেশের ভালো মন্দের সাথে আমাদের সবাই জড়িত। গভর্নমেন্ট এবং বাংলাদেশ আর্মি খুব সুন্দরভাবে, ওতপ্রোতভাবে একে অপরের সম্পূরক হিসাবে কাজ করছে। আমরা প্রতিনিয়তই সরকারের সাথেই কাজ করছি, সরকার নির্দেশনা মেনেই কাজ করছি।
তিনি আরও বলেন, পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের ইউনিফর্ম বানানোর বিষয়টি তদন্ত করা হচ্ছে। এই ইউনিফর্মটা আসলে কেএনএর বা কাদের জন্য তৈরি করা হলো আমরা সেটা খুঁজে দেখার চেষ্টা করছি। ডিভিশন অলরেডি কাজ করছে। একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে কেএনএ বম ভিত্তিক একটা সংগঠন, তাদের সঙ্গে হয়তো অন্যদের সম্পৃক্ততা হয়ে থাকতে পারে পরবর্তী সময়গুলোতে। ব্রিফিংয়ে বলা হয়, গত 40 দিনে সেনাবাহিনী 241টি অবৈধ অস্ত্র এবং আগস্ট থেকে এ পর্যন্ত মোট 9,611টি অবৈধ অস্ত্র ও বিপুল সংখ্যক গোলাবারুদ উদ্ধার করেছে। আর অপরাধে সম্পৃক্ত থাকায় গত এক মাসে 1,969 জনকে গ্রেফতার করা হয়েছে। আতিকা রহমান, RTV, ঢাকা। সেনা প্রদানের ক্ষেত্রে মন্ত্রণালয়গুলোর মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা তৈরি করা অন্তর্বর্তী সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারের বিভিন্ন সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এক ঠিকানায় সব নাগরিক সেবা নামক সম্মেলনে একথা বলেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই কার্যক্রমের পাইলট প্রকল্প উদ্বোধন করেন তিনি। ফলে রাজধানী গুলশান, উত্তরা ও নীলক্ষেত এলাকায় নাগরিক সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রশিক্ষিত নাগরিক সেবা উদ্যোক্তাগণ এই সেবাগুলো নাগরিক সেবা কেন্দ্র থেকে সাধারণ নাগরিকদের প্রদান করবেন বলে জানান প্রধান উপদেষ্টা। আমাদের উৎসাহের কোনো কমতি নেই, কিন্তু কাজটা এগোতে পারছে না। অনেকে শুরু করে দিয়েছে, কিন্তু কাঠামোর অভাবে এটা হয়তো ছড়াচ্ছে না। আমরা চাচ্ছি যে এটা একটা কাঠামোগত রূপ দিই, তার যাতে করে এর মাধ্যমে উদ্যোক্তাদের মারফতে এটা আসুক এবং সবাইকে মূল বিষয়টা হবে যে মেসেজটা আমরা দেবো, আপনি ঘরে বসে নিজের জায়গায় করবেন। তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর দ্বিমত নেই বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। বিকেলে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কমিশন আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আরও আলোচনার প্রয়োজন জানিয়ে তিনি বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করার জন্য অধিকাংশ দল নীতিগতভাবে একমত হয়েছে। জানান, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে কার্যকরভাবে পৃথক করার জন্য সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় আইন প্রণয়ন করার ব্যাপারেও সব দল নীতিগতভাবে একমত হয়েছে। এদিকে নির্বাচন ও সংস্কারের মধ্যে কোনো বিরোধ নেই জানিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি বলেন, এই দুইয়ের মধ্যে এক ধরনের পরিকল্পিত বিরোধ তৈরি করার চেষ্টা চলছে। তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ভেতরে কোনো রকম দ্বিমত নেই। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের ব্যাপারে অধিকাংশ দল নীতিগতভাবে একমত হয়েছে। কিছু দল অবশ্য এক কক্ষ বিশিষ্ট আইনসভা বহাল রাখার পক্ষে মত দিয়েছেন। আগামী 3 জন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সশরীরে উপস্থিত হয়ে আদালত অবমাননার অভিযোগের জবাব দিতে নোটিশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। উপস্থিত না হলে কিংবা জবাব সন্তোষজনক না হলে 1 বছরের কারাদণ্ড সহ 5,000 টাকা জরিমানার বিধান রয়েছে বলে জানান প্রসিকিউটর গাজী MH তামিম। এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে ফরমাল চার্জ ঈদের আগেই দাখিল করা হবে বলেও জানান প্রসিকিউটর। যে আদালত অবমাননার যে অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল হয়েছিল, সেই মর্মে ট্রাইব্যুনাল পক্ষ থেকে 2 জন অভিযুক্ত শেখ হাসিনা এবং শাকিল আকন্দ বুলবুল, তাদের বিরুদ্ধে যে নোটিশ জারি হয়েছে, তারা যদি নির্ধারিত তারিখে ট্রাইব্যুনালে হাজির না হয় বা কোনো বক্তব্য প্রদান না করে, অথবা তাদের প্রদেয় বক্তব্য ট্রাইব্যুনালের কাছে স্যাটিসফ্যাক্টরি না হয়, তবে ট্রাইব্যুনালের আইনের 11(4) ধারা মোতাবেক তাদেরকে 1 বছরের সাজা এবং 5,000 টাকা জরিমানা প্রদানের বিধান এই আইনে আছে। চট্টগ্রাম নগরের বায়জেদ বোস্তামি থানা এলাকার একটি কারখানা থেকে পার্বত্য সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন KNF এর জন্য তৈরি 20,300 পিস ইউনিফর্ম জব্দ করেছে পুলিশ। গেল 17 মে রাতে রিংভো অ্যাপারলেস নামে পোশাক কারখানাটিতে অভিযান চালিয়ে এসব ইউনিফর্ম জব্দ করে ডিবি পুলিশ। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তারের পর একটি মামলাও দায়ের করা হয়েছে। যদিও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। বিষয়টি জানাজানি হলে নগর পুলিশের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেন। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে কারখানায় কাজ করছিল।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর রিট খারিজের বিরুদ্ধে আপিল করেছেন রিটকারী। আপিলের শুনানি আগামীকাল। রিটকারীর আপিল এবং শপথ চেয়ে ইশরাকের করা রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শপথ নেওয়ার সুযোগ নেই বলে জানান রিটকারীর আইনজীবী। এর আগে গত 22 মে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়াতে কাজ করা রিট খারিজ করে দেন হাইকোর্ট। ফলে শপথ পড়াতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছিলেন তার আইনজীবীরা। অন্যদিকে সোমবারের মধ্যে ইশরাক হোসেনকে শপথ পড়াতে স্থানীয় সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এই রায়টি ফ্রডুলেন্টলি অবটেইন করা হয়েছে, সেই রায়টি কলুসিভ ছিল, সেখানে অনেক প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে, সেখানে এমনকি জালজালিয়াতিরও আশ্রয় নেওয়া হয়েছে। তিনি কলুসিভ রায়কে চ্যালেঞ্জ করে যে মামলাটি করেছেন সেটি এখন সাবজুডিস ম্যাটার অবস্থায় আছে এবং জনাব ইশরাক সাহেবের যে রিটটি সেটিও কিন্তু এখনও শুনানির জন্য অপেক্ষমান আছে। তো আমাদের বক্তব্য হচ্ছে যে যেহেতু দুইটি বিষয় সাবজুডিস অবস্থায় আছে, এই মুহূর্তে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আসলে শপথ বা অন্য কোনো কিছু আয়োজনের সুযোগ নাই। কোরবানির চামড়ায় এতিমদের হক নিশ্চিত করতে সরকার আন্তরিক। এরই মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ সরবরাহ করার ঘোষণা দিয়েছে। প্রয়োজনে কাঁচা চামড়া রপ্তানি করে চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সোমবার বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের আয়োজনে দেশীয় পশুতে কোরবানি, পশু ও চামড়া ব্যবস্থাপনায় করণীয় শীর্ষক সেমিনারে কথা বলেন তিনি। বলেন, সারা দেশে যে পশু পালন হয় এই পশু পালনে নারীরাই মুখ্য ভূমিকা পালন করে থাকে। ধর্মের মধ্যে যে কথাটা আছে যে এই সময় আমরা কোরবানি দেব, গরিব মানুষকে আমরা বিতরণ করব মাংস। আমি অনেক গবেষণা করেছি আগে, সেই গবেষণায় দেখা গেছে যে অনেক গরিব মানুষ আছেন যারা হয়তো বছরে ওই একবার কোরবানি ঈদে মাংসটা পান। তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ে কর্মকর্তা কর্মচারীদের চাকরির নিশ্চয়তার দাবিতে সংবাদ সম্মেলন করেছে তথ্য আপা প্রকল্পের ভুক্তভোগীরা। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিদ্যমান চাকরিজীবীদের দলীয় ট্যাগের মাধ্যমে বাদ দিয়ে নতুন অদক্ষ জনবল নিয়োগের পায়তারা বন্ধে অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানান ভুক্তভোগীরা। এ সময় সবার চাকরির নিশ্চয়তা প্রদান সহ কর্তনকৃত বেতন ভাতা অবিলম্বে পরিশোধ করতে অনুরোধ করেন পরিচালনা কমিটির সদস্য সচিব সঙ্গীতা সরকার। তবে দাবি মানা না হলে 28 মে থেকে লাগাতার কর্মসূচি করবে পরিচালনা কমিটি। খেলার খবর। প্রথমবারের মতো বিপিএল এ টিকিট বিক্রির আয় থেকে লভ্যাংশ পেতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো, যেখানে প্লে অফ খেলা 4টি দল পাবে 55 লাখ টাকা করে, বাকি 3 দল পাবে 45 লাখ টাকা করে। সোমবার বিসিবির অধীনে থাকা বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই অর্থ শুধু তারাই পাবে যারা খেলোয়াড়দের বকেয়া পারিশ্রমিক সময় মতো পরিশোধ করেছে এবং প্রমাণপত্র জমা দিয়েছে। বিসিবি জানিয়েছে ঈদুল আজহার আগেই এই টাকা পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। পাশাপাশি বোর্ড থেকে আরও জানানো হয়, যারা বারবার নোটিশ পাঠানোর পরও বকেয়া পরিশোধ করছে না তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।